সংকুচিত করা বা ঝুঁকির মধ্যে রাখা সরকারের জন্য নিরাপদ নয়। বাংলাদেশে তেল সংকটে পেট্রোল পাম্পগুলো প্রায় অচল। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো সংকট নেই, পর্যাপ্ত তেলের মজুদ রয়েছে। কিন্তু তারপরও সরবরাহ ঠিক রাখা যাচ্ছে না। মানুষের মধ্যে যে উত্তেজনা দেখা দিয়েছে এবং মানুষ যেভাবে যেকোনো সংকটে মজুত করে, এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ঘটনা তাই ঘটছে। কোনো গাড়ি বা কোনো মোটরসাইকেল হয়তো সকালে তেল ভরে নিয়ে গেছে। আবার বিকেলবেলা সেই তেল কোনো বোতলে বা ড্রামে সে জমা রেখে আবার বিকেলবেলা তেলের জন্য পেট্রোল পাম্পগুলোতে ভিড় করেছে। ফলে অন্যান্য সময় দেখা গেল যে পেট্রোল পাম্পে যদি সরকারি ডিপো থেকে তেল সরবরাহ করা হয়, যে তেলে ২৪ ঘন্টা চলে, সেই তেল এখন ৩ ঘন্টাতে শেষ হয়ে যাচ্ছে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। অথচ মানুষের যে চলাচল এই সময়টাতে অনেকটা সীমিত। দ্বিতীয়ত সমস্যা হচ্ছে পেট্রোলে এবং অকটেনে, অর্থাৎ মোটরসাইকেল এবং প্রাইভেট যে কারগুলো রয়েছে এগুলোতে, যেগুলো হওয়ার কথা নয়। হওয়ার কথা না এই কারণে যে আমাদের গণপরিবহন সবই চলে ডিজেলে। তো ডিজেলে কোনো সমস্যা নেই, এবং যেটিতে সমস্যা হওয়ার কথা এলএনজিতে কোনো সমস্যা নেই। তারপর বিদ্যুৎ প্ল্যান্টগুলো চলে সেই ফার্নেস অয়েলে, এলএনজিতে এবং ডিজেলে, সেখানে কোনো সমস্যা নেই। অকটেন এবং পেট্রোলে যে সমস্যা হচ্ছে, এটা কোনো অবস্থাতে হিসাব মেলানো যাচ্ছে না। এই দুটো প্রোডাক্ট আমাদের দেশে পেট্রোলিয়ামের বাই প্রোডাক্ট, অর্থাৎ আমাদের দেশে যেগুলো গ্যাস ক্ষেত্র রয়েছে, অর্থাৎ আমরা যে মাটির তলা থেকে গ্যাস উত্তোলন করি, সেই গ্যাস উত্তোলন করতে গিয়ে সেখান থেকে কিছু তেলও আসে। এই তেলগুলো রিফাইন্ড করে আমরা যে অকটেন পাই আর পেট্রোল পাই, এটা দিয়ে আমাদের দেশ চলে যায়। এর বাইরে আমরা যে ডিজেল আনি, ডিজেলের মধ্যে পরিশুদ্ধ ডিজেল আনি, ক্রুড অয়েল এবং অপরিশোধিত যেটা ক্রুড অয়েল সেটাও আনি। তো ইস্টার্ন রিফাইনারিতে এগুলো যখন রিফাইন করা হয়, সেই রিফাইন করার পর সেখান থেকে বেশ কিছু পেট্রোল এবং অকটেন পাই। আমাদের দেশের যে চাহিদা, পেট্রোলে আমরা একেবারে স্বয়ংসম্পূর্ণ, আর অকটেন এটা সারপ্লাস থাকে। কাজেই এটা নিয়ে কেন আতঙ্ক ছড়ানো হচ্ছে, কেন লোকজন আতঙ্কে মজুত করছে, কেন ভয় পাচ্ছে, এটা আমি বুঝতে পারছি না। কিন্তু সমস্যা দিনকে দিন প্রকট থেকে প্রকট আকার ধারণ করছে। অনেকগুলো পেট্রোল পাম্পে মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে এবং গাড়ির লাইন ক্রমশ বাড়ছে। এখন এই যে বাংলাদেশের যে সমস্যা, এই সমস্যাটা বাদ দিয়ে আমরা যদি বিশ্বের অন্যান্য দেশে দেখি বা তাকাই, যেখানে আমাদের মতো গ্যাস ফিল্ড নেই, তো তাদেরকে তো আসলে পেট্রোল, ডিজেল, তারপরে অকটেন থেকে শুরু করে সবকিছু আমদানি করতে। এই সকল দেশে প্রচণ্ড সমস্যা দেখা দিয়েছে। ফিলিপিন্স ইতিমধ্যে তাদের দেশে জরুরি অবস্থা জারি করেছে এই পেট্রোলের সেই বিতরণ এবং বিপণন নিয়ে। নজিরবিহীন ঘটনা। ইউরোপের একটি দেশ, আজকে এই ভিডিও যখন করছি, একটি দেশ শুরু করেছে যে নির্দিষ্ট পরিমাণের বাইরে কেউ নিতে পারবে না। অন্যদিকে যুদ্ধ যে পর্যায়ে গড়িয়েছে, খুব দ্রুত এটি সমাধান হবে মনে হচ্ছে না। আমেরিকা শান্তির জন্য 15টি প্রস্তাব দিয়েছে, যেটি ইরানের পক্ষে মান্য করা সম্ভব নয়। আবার ইরান যে 5টি শর্ত দিয়েছে, সেই 5টি শর্তের একটিও আমেরিকার পক্ষে মান্য করা সম্ভব নয়। ফলে আর এক দফা প্রতি আক্রমণ চলে। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার তার কথা পরিবর্তন করেছেন, আর এই কথার উপর বিশ্বাস স্থাপন না করে ইরান তাদের যে আক্রমণ সেটা ক্রমশ বাড়িয়ে চলেছে। পাকিস্তানের মাটিতে এই মুহূর্তে ইরানের স্পিকার, জাতীয় সংসদের স্পিকার, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দুজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা, ভাইস প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী, এই দুজন আলোচনা অংশগ্রহণ করছেন পাকিস্তানের মাটিতে। কিন্তু কোনো অবস্থাতেই কোনো পক্ষ আক্রমণ বন্ধ করছে না, কেউ কাউকে বিশ্বাস করতে পারছেন না। এর মধ্যে বিশ্বের যে জ্বালানি মার্কেট, এটি 24 ঘন্টার মধ্যে 2 থেকে 3 বার ওঠানামা করছে। একবার উঠছে, একবার নামছে। শেয়ার মার্কেটগুলো ওঠানামা করছে, প্রচণ্ডভাবে ওঠানামা করছে। তারপর স্বর্ণের বাজার, এই গত 24 ঘন্টা নয়, 48 ঘন্টাতে 7 বার স্বর্ণের দাম নজিরবিহীনভাবে কমে গেছে। ডলারের দাম ঊর্ধ্বমুখী হওয়ার কারণে স্বর্ণের দাম কমে গেছে। আর মধ্যপ্রাচ্য সহ অন্যান্য যে দেশগুলো, ইনক্লুডিং রাশিয়া, তারা তাদের যে তেলের উৎপাদন এটা সীমিত করেছে। ফলে তেলের মূল্য যদি $300 পার ব্যারেলে চলে যায়, এটি আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। আমাদের দেশের যে জ্বালানি নিরাপত্তা, এটাতে বৈচিত্র্য আনার জন্য আমরা এলএনজিতে গিয়েছি, এবং আপনারা জানেন যে এলএনজি মধ্যপ্রাচ্যের যে দেশগুলো সাপ্লাই করে তাদের মধ্যে নাম্বার 1 হলো কাতার, এবং কাতারের সঙ্গে মূলত আমাদের এলএনজি আনার যে চুক্তি এটা ছিল। এর বাইরে সিঙ্গাপুরের যে স্পট মার্কেট, সেখান থেকে আমরা মাঝে মধ্যে কিনতাম। সালমান এফ রহমান এই ব্যবসাগুলো করতেন। বিপু ছিল যে তেলমন্ত্রী, বিপু, তার কোম্পানি কাজগুলো করতেন, এখনো তারাই করছেন। তো কাতার সেখানে এলএনজি উৎপাদন বন্ধ করে দিয়েছে। এখন বিকল্প আছে রাশিয়া। তো আমরা রাশিয়া থেকে সরাসরি কিনতে পারবো না। এই কারণ হলো ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকার সঙ্গে যে গোপন চুক্তি করেছে, সেখানে রাশিয়ার কাছ থেকে তেল কেনার ব্যাপারে বাধ্যবাধকতা রয়েছে। আর এই কারণে নতুন সরকার তেল কেনার জন্য আমেরিকার অনুমতি চেয়েছে। আমেরিকা সেই অনুমতি দেয়নি এখন পর্যন্ত, বা দেবে বলে মনে হচ্ছে না। বিকল্প থাকে কি ভারত।
ভারত থেকে এই রাশিয়ার জ্বালানি এনে আমরা আমাদের প্রয়োজন মেটাতে পারি, এবং এক্ষেত্রে ভারত কতটা সাহায্য করবে, সহযোগিতা করবে, তা আমরা এখন স্পষ্ট নই। ইতিমধ্যে পত্রপত্রিকায় খবর ছাপা হয়েছে যে এই অর্থ বছরে ফিসক্যাল ইয়ার, অর্থাৎ জুন থেকে ডিসেম্বর পর্যন্ত আজকের এই দিনে বিশ্ব তেলের বাজারে যে অবস্থা, তাতে সরকারকে জ্বালানি বাবদ অতিরিক্ত, আগে যা খরচ হতো তার চেয়ে অতিরিক্ত $4.6 বিলিয়ন খরচ করতে। গড়ে ধরেন যদি 12,000 কোটি টাকা হয় 1 বিলিয়নে, তাহলে প্রায় 55,000 কোটি টাকা অতিরিক্ত ব্যয় করতে হবে সরকারকে এই